তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই। এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন ফোনে, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ। সম্প্রতি এক আলোচনায় খালেদ মহিউদ্দিনের সাথে যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার কাছে জানতে চাওয়া হয়, ইদানিং তৌহিদি জনতার কারণে সম্প্রতি পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে পারে নাই, মেহজাবিনকেও পড়তে হয় বিড়ম্বনায়। আরও যদি আমরা বলি যে কোন একটা ব্র্যান্ডিং এর অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহিদি জনতা। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, আমরা সংস্কৃতি কিভাবে দেখি? আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন। সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই। আপনি এটা জানেন, তার সর্বজন গ্রাহ্যতা আছে। আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন। আমরা সবাইকে মনে করি, সবাই আমাদের কালচারাল সবাইকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তরোত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক, আমাদের এখান থেকে যেন অস্কার পায়। আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন, এটা হতেই পারে, কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে, বাট মুস্তফা সরোয়ার ফারুকী ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার। উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন। ভারতের সাংবাদিকদের বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো নিয়ে শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস মোদিকে ফোন করে বলেছেন, আপনাদের সাংবাদিকদের বাংলাদেশে এসে প্রকৃত ঘটনা দেখে যেতে বলেন, অযথা গুজব ও মিথ্যা তথ্য প্রচার করছে তারা। এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন ফোনে, উনি উনাকে আহ্বান করলেন যে আপনি আপনাদের দেশের সাংবাদিকদেরকে পাঠান, তারা এসে দেখে যাক, তারা নিজেরা। যা ধরেন, আমি যদি আমার রিপোর্টটা বলি, আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ, আমি তো এটা বিশ্বাস করছি না, হুইচ ইজ নট অমূলক না। কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে, নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক, রিপোর্ট করুক, করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে। আলোচনায় আরো জানতে চাওয়া হয় জুলাই আগস্টে আহত হওয়া ছাত্রদের নিয়ে। এই বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না, তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন? আমি যে এটা মনে হচ্ছে যে যেই ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো, আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেট আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি, প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত, আমরা পুরোপুরি 19,900 জনের মতো আহত আমরা পেয়েছি, প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। দুই একটা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, তারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়। বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর সাথে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং অনেকের, এবং তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন, কিছু মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছে, আর কিছু মন্ত্রী এমপি পালিয়ে গেছে। পলক গ্রেপ্তার হয়েছে আর হাসান মাহমুদ পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেল জানতে চাইলে তিনি বলেন,
জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল। এই 626 জন এখন কোথায়, এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারে না? এটা কারণটা কি আসলে? এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিক এন্ড চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনি করে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে 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 হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। সাংবাদিকদের স্বাধীনতা নিয়েও হয় আলোচনা। বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কতটুকু সোচ্চার আছেন জানতে চাইলে শফিকুল আলম জানান, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ, তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই, এত ভয় কিসের জন্য? বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে? শফিক ভাই, না, আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি। আমাদের, আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয়। আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আগে ডিজিএফআই কে ইউজ করা হতো, এনএসআই কে ইউজ করা হতো, প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম, যেটা এখন আমি লিড করছি, তাদের কাজই ছিল নিউজ নামানো, একে থ্রেড দেওয়া, ওকে থ্রেড দেওয়া। আপনি নিজে এটার একজন ভিকটিম। না, আমি ভিকটিম না, কিন্তু আমার থ্রেড দেন না, আমি ভিকটিম না, প্রোগ্রাম করতে, আমি ভিকটিম না, আমার কথা, আপনি কেউ যদি আপনাকে বলে, কোন পত্রিকা, কোন টিভি স্টেশন, কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে, আমাদের এই নিউজটা কিল করতে বলেছে, বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে, আপনি আমাকে বলেন। আর আপনি ইয়ের কথা বলেন, এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্রলীগের ছেলেকে দেওয়া হয়েছে, যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের 5000 অ্যাক্রিডিটেশনের মধ্যে 169 জনের অ্যাক্রিডিটেশন নাই। তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা, ওর হয়ে দেনদের বর করা, ওর হয়ে ইয়ে করা। আমরা তারপরে বলেছি যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি আমাদেরকে বলেন, আমরা আবার রিভিউ করব। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু স্বাধীনতা, স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে 100% বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীনতা ভোগ করে নাই, আমি এটুকু বলতে পারি। আপনার কাছে কি মনে হয়, তথ্য উপদেষ্টা যে বলেছেন যে কার সাথে যোগাযোগ করছে না, কি কথা বলেছে, আমি কি স্ট্যাটাসটা বাইর করে দেখবো, পড়ে শোনাবো? আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বলেন। আমরা জানেন মনে হয় নিশ্চয়ই, মানে এটা আপনার কাছে মনে হয় না যে ডেকে বলেছেন যে আপনারা মন খুলে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে, আমরা অনেক কিছু দেখতে পারি না। আপনারা লিখলে আমাদের চোখ খুলে, আমরা ওইটা দিয়ে দেখতে চাই। কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি, আপনার স্বাধীনতাকে কমাচ্ছি, কোনো ধরনের না। নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে। আগে এমনও হতো যে একজন, আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে
খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে। আপনি যখন আজকের বাংলাদেশ না করতেন জি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, জি। উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে, জি। তখন তাকে না, এসে তাকে- DGFI এর লোক এসে ধরে নিয়ে না এসেছে। শফিক ভাই, আমি বলতেছি না যে এগুলি হয় নাই, কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না। পুলিশ তাকে খুঁজতেই ছিল, তারপর তাকে গ্রেফতার করছে। আমি সেটার কথা বলতে চাই না। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে, যেমন আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, না। অবশ্য আপনি বিদেশে থাকেন। না হ্যাঁ, না না, বা আমি আমাদের বাংলাদেশ আইন যখন- মানতে চাই। আপনাকে আমি বিদেশে বলি- থাকলে আমি এটা করতে আমি চাইতাম, আপনাকে করতে বলি, পারতাম। আমি কিন্তু বাংলাদেশ আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার দেওয়া মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি এটা দিবেন, আপনার কাছে এটা না না, আমি মানলাম শফিক ভাই। না, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশে মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা আসলে? আপনারা এই ভয়টা অমূলক না, পাচ্ছেন কিনা? কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য এটা হচ্ছে সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে, এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও।